কত সময় লাগে, সে ধীরে কাজটা করে নাকি দ্রুত কাজটা করে। দ্রুত যদি করে তাহলে কি হবে, সময় কম লাগবে। কি কথা বুঝতে পেরেছো? ধরো তুমি তোমার কলেজে যাচ্ছ, এখন যদি হেঁটে হেঁটে যাও সময় লাগবে কত, 10 মিনিট। যদি রিকশায় যাও সময় লাগবে 2 মিনিট। এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছ, হেঁটে হেঁটে যাওয়ার বিষয়টা কি, তুমি ধীরে ধীরে যাচ্ছ, তার মানে কি তোমার সময়টা বেশি লাগছে। এই যে তুমি ধীরে ধীরে যাচ্ছ, এটা হচ্ছে সময়কাল, মানে তোমার যে সময়টা লাগছে। এখন তুমি কতটুকু সময় ধরে গেলে সেটা হচ্ছে সময়, কতটুকু সময় ধরে গেলে। তার মানে এই বিষয়টা কি আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আবার বলি, দেখো যে যখন কোনো কাজ করতে আমাদের সময়ের দুইটা অংশ ব্যবহৃত হয়। কয়টা অংশ? দুইটা অংশ। একটা সময় নিয়ে কাজ করি, একটা সময় ব্যবধান নিয়ে কাজ করি। অর্থাৎ আমি যদি একটা কাজ ধীরে ধীরে করি, এটা হচ্ছে সময় ব্যবধান, যেখানে আমার সময়টা লাগবে বেশি। অর্থাৎ আমি যদি একটা কাজ ধীরে ধীরে করি তাহলে দেখা যাচ্ছে 2 ঘন্টা লাগবে, আর ওই কাজটা যদি দ্রুত করি, ওই কাজটা দ্রুত করলে আমার সময়টা লাগবে কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়কাল বা সময়কাল সময়ের ব্যস্তানুপাতিক। দেখো কিভাবে ব্যস্তানুপাতিক, আমি যদি ধীরে ধীরে মানে কি আস্তে 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 হেঁটে হেঁটে আমি আমার কলেজে যাই, তাহলে আমার সময় লাগবে 20 মিনিট। আর আমি যদি দৌড়াতে দৌড়াতে যাই, মানে কি বাইসাইকেলে যাই বা আমি দৌড়াতে দৌড়াতে যাই বা প্লেনে যাই, তাহলে আমার সময় লাগবে কত, অনেক কম, হয়তো 1 সেকেন্ড 10 সেকেন্ড যদি প্লেনে যাই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে সময় এবং সময়কাল পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? যখন কোনো বস্তু আস্তে আস্তে যাবে তখন তার সময় লাগবে বেশি, যখন বস্তু দ্রুত যাবে মানে কি ফাস্টলি দৌড়াবে তখন তার সময় লাগবে কম। তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে টি ব্যস্তানুপাতিক এইটি, অর্থাৎ পর্যায়কাল আমাদের দিনের দৈর্ঘ্য মানে দিনের যে সময়, এই সময় ব্যস্তানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে এটা আরেকটু ভালোভাবে যদি ব্যাখ্যা করি, ধরো আমার এখানে একটা দোলক ঘড়ি আছে, এটা একটা দোলক ঘড়ি যা এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে এখানে 1 সেকেন্ড সময় লাগে, এখানে 1 সেকেন্ড সময় লাগে। তার মানে তাকে এইখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে কয় সেকেন্ড সময় লাগে, 4 সেকেন্ড সময় লাগে। কিভাবে, এইখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড, আবার এখানে আসতে 1 সেকেন্ড, এখানে যেতে 1 সেকেন্ড, মোট কয় সেকেন্ড, 4 সেকেন্ড। এরকম একটা ম্যাথ আছে, আমরা পাবো। আচ্ছা, আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন হচ্ছে সে এইখান থেকে এইখানে আসতে 4 সেকেন্ড সময় লাগে। ওকে, নো প্রবলেম। এখন আরেকটা ঘড়ি আছে, যে ঘড়িটা এইখান থেকে এখানে আসতে ধরো এখানে 2 সেকেন্ড সময় নেয়, এখানেও 2 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে 2 সেকেন্ড। তাহলে এটা কত সেকেন্ড নেবে, 8 সেকেন্ড সময় নেবে। এটা কত, 4 সেকেন্ড সময় নেবে। এখন আমাকে বলো তো যে সারা দিনে যদি এই ঘড়িটা চলে, তাহলে এই ঘড়িটা যদি 10টা বাজে, কোন ঘড়িতে আগে 10টা বাজবে, এই ঘড়িতে না এই ঘড়িতে? আলটিমেটলি আমরা বুঝতেই পারতেছি যে এইটা যদি এখানে গিয়ে এখানে আসতে আবার এখানে যেতে 8 সেকেন্ড সময় লাগে, আর এই বস্তুটা 4 সেকেন্ড সময় লাগে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এ দ্রুত সময় দিচ্ছে, এ দ্রুত সময় দিচ্ছে। তার মানে কি এর পর্যায়কালটা কি রকম বলতো, এটা কি দ্রুত ঘড়ি চলছে, দ্রুত চলছে না? আমাদের কথা হচ্ছে আমরা যেটা বললাম যে সময়কাল, তাহলে এটা দ্রুত যদি চলে তার মানে কি এটা আগে আগে আমাদের 10টা বাজায় দিবে। তার মানে এইটা 10টা বাজাতে কি হবে, দেরি হবে। তাহলে এখন আমরা যেটা দেখলাম যে সময় এবং সময়কালের মধ্যে যে আছে সেটা পরস্পর ব্যস্তানুপাতিক। দ্রুত চলতেছে, একটু লক্ষ্য করে দেখো, দ্রুত চলে কি কত 4 সেকেন্ড হয়ে গেছে, দ্রুত চলে 4 সেকেন্ড মানে কি 10টা তাড়াতাড়ি বাজায় দিচ্ছে। এই যে দ্রুত চলে 4 সেকেন্ড মানে কি কমে গেছে না সময়টা, তাড়াতাড়ি চলে আসছে মানে কি কমে গেছে। আর এটা ধীরে চলছে, এটা বড় হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার আলোচনার মেইন বিষয়। এখন দেখো পর্যায়কাল সময়ের সাথে সম্পর্কিত করলে একটা ঘড়ি যখন পর্যায়কাল হবে সারা দিনের দৈর্ঘ্য কত, 1 ডে ইকুয়াল টু আমরা জানি ৮৬,৪০০ সেকেন্ড। 1 ডে ইকুয়াল টু ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে 1 ডে ইকুয়াল টু যদি ৮৬,৪০০ সেকেন্ড হয়, তাহলে হাফ ডে সমান কত, অর্থাৎ 1 ডে সমান আমরা কত লিখতে পারি, 24 আওয়ার। ওকে, এখন এটা যদি আমি বলি 12 আওয়ার মানে কত, হাফ ডে ইকুয়াল টু ৪৩,৪০০ সেকেন্ড। আমাদের যদি এটা বলা হয় যে 1 আওয়ার বা 2 আওয়ার বা 10 আওয়ার,
তাহলে 10 আওয়ার হলে হবে হচ্ছে 36,000 সেকেন্ড। আচ্ছা, এটা যদি 1 আওয়ার হয়, এগুলো আমরা সবাই জানি 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এগুলো কেন বলছি আমাদের একটু পরেই ব্যবহার করব, আমরা এই প্রত্যেকটা মান আমাদের ব্যবহার করে ম্যাথ আছে। ওকে, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে T1 মানে কি, একটা ঘড়ি যখন নরমালি চলছিল তো কত সময় যাওয়ার কথা, ৮৬,৪০০ একটা দিনে। একটা দিনে তার সময় যাওয়ার কথা কত, ৮৬,৪০০। তার মানে কি, এখানে T1 টা যাই হোক না কেন, এখানে T ছোট T1 হচ্ছে ৮৬,৪০০। তাহলে বড় T কত হবে সেটা আমরা দেখব একটু পরে। এখন T2 টা কি, T2 টা হচ্ছে সময় কতটুকু কমে গেল বা কতটুকু বেড়ে গেল তা ব্যবধানের সাথে যোগ হবে। অর্থাৎ n হচ্ছে, আমরা এখানে একটা রাশি ধরে দিলাম n, এটা হচ্ছে হারানো বা অর্জিত সময়। কি হতে পারে, একটা ঘড়ি যদি নরমালি চলে তাহলে সে একদিনে কত সময় দিবে, ৮৬,৪০০। অর্থাৎ একদিনে সে ৮৬,৪০০ সেকেন্ড চলবে। কিন্তু সে যদি ছোট যায় মানে কি, তার পর্যায়কাল কিন্তু কি হয়েছে, বড় হয়ে গেছে। মানে কি, এইখান থেকে তার এদিকে গিয়ে এখানে আসতে সময় বেশি লাগছে। তার মানে কি, সে স্লো হয়ে গেছে। তো স্লো যদি হয়ে যায় সেটাকে বলবো আমরা হারানো সময়। স্লো হয়ে গেলে কি বলবো, হারানো সময়। আর যদি ফাস্ট হয়ে যায় সেটাকে বলবো আমরা অর্জিত সময়। তাহলে এদের মান কি হতে পারে, ফাস্ট হতে পারে, এদের মান স্লো হয়ে যেতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ৮৬,৪০০ আছে তার মানে কি, T2 এর মান কি হবে, এই যে ৮৬,৪০০ প্লাস মাইনাস n হবে। কারণ কি, এদের মান যোগও হতে পারে, এদের মান বিয়োগ হতে পারে। এদের মান যোগ হলে কি হবে, সেটা অর্জিত সময়, মানে এ তো দ্রুত চলছে মানে ফাস্ট হয়ে গেছে, আর এদের মান যখন মাইনাস হয়ে যাবে তখন সে সময় হারিয়েছে, অর্থাৎ এটা হারানো সময়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এখানে লিখেছিলাম t আর এই সময় t এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি t1 ডিভাইডেড t2 ইকুয়াল টু ছোট t2 ডিভাইডেড t1। এখন দেখো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, t1 আর t2। তাহলে t1 ডিভাইডেড t2 ইকুয়াল টু t2 এর ভ্যালু কত, ৮৬,৪০০ প্লাস মাইনাস n ডিভাইডেড ৮৬,৪০০। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। t2 ডিভাইডেড t1 ইকুয়াল টু t1 ডিভাইডেড t2 ইকুয়াল টু ৮৬,৪০০ প্লাস মাইনাস n ডিভাইডেড ৮৬,৪০০। এখন এখানে কি হতে পারে, সর্বোচ্চ আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমরা t2 সবসময় নির্ণয় করতে চাই, t1 এর মান জানা থাকে, এটাকে আমরা লিখতে পারি ৮৬,৪০০ নিচে ৮৬,৪০০ প্লাস মাইনাস n। এখান থেকে আমরা সহজেই কিন্তু টাইমের মানটা বের করে লিখতে পারি। এখন দেখো এইটার সাথে পাহাড়ের উচ্চতার কি সম্পর্ক। প্রশ্নটা এরকম যে একটা বস্তুকে মানে একটা দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেলাম, কোথা থেকে, এখান থেকে এখানে নিয়ে গেলাম। এখানে যখন নিয়ে গেলাম তার সময় 5 সেকেন্ড চলে হয়ে গেল প্রতি ঘন্টায় বা দিনে। এখানে প্রশ্ন এরকমই হয় যে একটা দোলককে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো তখন দোলকটি প্রতি ঘন্টায় 10 সেকেন্ড সময় হারালো, অথবা দোলকটি প্রতি দিনে 20 সেকেন্ড সময় হারালো। তাহলে এই ক্ষেত্রে আমাদের হারানোর সময় অবশ্যই কি হবে, মাইনাস হবে। কিভাবে হবে, একটা আমি কোশ্চেন লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার আগে তোমরা এটা একটু দেখে নাও, তোমাদের একটু সুবিধার জন্য আমি একটু হোল্ড করলাম 2 মিনিট, তোমরা একটু দেখে নাও। আচ্ছা যাই হোক 2 মিনিট সময় দিতে পারলাম না, সরি। এখন আমরা এখান থেকে একটা ম্যাথ করি, আর ম্যাথ করে মোটামুটি আজকের লেকচারটা আমি শেষ করব। তো ম্যাথটা হচ্ছে এরকম, পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ম্যাথ। দেখো একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, একে একটি পাহাড়ের, অর্থাৎ ওই দোলকটিকে একটি পাহাড়ের উপরে নিয়ে গেলে তা
প্রতি 5 ঘন্টায় 10 সেকেন্ড সময় হারায়। তাহলে প্রতি 10 সেকেন্ড সময় হারায়। পাহাড়ের উচ্চতা কত? পাহাড়ের উচ্চতা কত? এখানে আর কত দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে এখন দেখো আমরা নরমালি অনেক বড় করে ম্যাথ করি, তো এখানে সমাধান আমরা জানি কি লেখা যায় t2 ডিভাইডেড t1। এই যে t2 ডিভাইডেড t1 সমান আমরা লিখব 86400 ডিভাইডেড 86400 মাইনাস n। এখানে অবশ্যই লিখবে যে আমাদের এইগুলোর মান দরকার নাই, আমরা n সমান লিখব 10 সেকেন্ড। এখন প্রশ্ন, আমি কি এখানে 86400 নিব? দেখো আমাদের বলতে প্রতি 5 ঘন্টায়, তাহলে যদি বলতে এক দিনে দিনে হারায় তাহলে লিখলাম 86400। তাহলে অবশ্যই আমরা এখানে 86400 না নিয়ে 3600 ইনটু 5, 3600 ইনটু 5 মাইনাস n, অর্থাৎ এখানে 5 কে নিলাম 5 ঘন্টা আর প্রতি ঘন্টার জন্য 3600। তাহলে এখানে হিসাব করে যেটা হবে, দেখো 18000 অর্থাৎ t2 ডিভাইডেড t1 ইকুয়াল টু 18000 ডিভাইডেড 18000 মাইনাস n, মেবি এরকমই হবে। আচ্ছা, এখন আমাদের পাহাড়ের উচ্চতার সমীকরণ দেখো কি লিখেছিলাম। এইখানে দেখো পাহাড়ের উচ্চতার সমীকরণ ছিল h ইকুয়াল টু t2 ডিভাইডেড t1 মাইনাস 1 ইনটু r। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব পাহাড়ের উচ্চতা h ইকুয়াল টু t2 ডিভাইডেড t1 মাইনাস 1 ইনটু r। এখান থেকে আমাদের t1 t2 কিছু বের করার দরকার নেই, যদিও আমাদের এখানে t1 সমান দেওয়া আছে 2 সেকেন্ড, কারণ এই যে এখানে বলে দিয়েছে একটি সেকেন্ড হলো, এই সেকেন্ড হলো এটা হচ্ছে t1, কিন্তু এটা আমাদের বের করার দরকার নাই। কারণ কি মনে রাখবে, এই অঙ্কে ক্যালকুলেশন যত কম করা যায়, কারণ অঙ্কে ক্যালকুলেশন করতে গেলে মান যদি কম বেশি হয়ে যায় তোমার কিন্তু পাহাড়ের উচ্চতা অনেক ডিফারেন্স হয়ে যাবে। এখানে আমি পরবর্তী লেকচারে আলোচনা করব যে আমাদের পাহাড়ের উচ্চতাটা কিভাবে কম বেশি হয়ে যায়। তাহলে এখানে t2 ডিভাইডেড t1 সমান কত দেওয়া আছে দেখো 18000 নিচে 18000 মাইনাস 10 সেকেন্ড মাইনাস 1 ইনটু r। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে উপরে 18000 নিচে 17990 মাইনাস 1 ইনটু 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3। আশা করি আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যানসার। এখানে একটা কথা আছে, দেখো এই যে 18000 আর 17990 প্রায় 1 হবে, 1 কিন্তু কখনোই দেখা যাবে না, ভাগ করে যে মানটা আসবে একবারে ক্যালকুলেশন করবা। অর্থাৎ ধরো এখানে আছে 1.00012111, অর্থাৎ যদি 5 7 এরকম যদি ক্যালকুলেটরে 8টা ভ্যালু থাকে বা 10টা ভ্যালু থাকে, যতগুলো ভ্যালু থাকে সবগুলো ভ্যালু এখানে বসাই দিবে, তারপরে মাইনাস করবে 1, যতগুলো ভ্যালু আছে তার সাথে এটা গুণ করবে। তার মানে যদি তুমি মনে করো যে 1.3 আছে, আমি এটাকে 1 ধরি, তাহলে এখানে 1 - 1 মানে কি 0, পাহাড়ের উচ্চতা তখন 0 হয়ে যাবে, যেটা আসলে ইরর মানে আমাদের ভুল হয়ে যাবে। এইজন্য যেটা করবে যে আমাদের দশমিকের পরে যতগুলো ভ্যালু আসে অ্যাকচুয়াল মান পাওয়ার জন্য সবগুলো মান বসিয়ে দিবে, ইনশাআল্লাহ মান পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই আমাদের থিওরি টপিকটা এটাই ছিল। আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো। যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করবে। আর ভিডিওর কোয়ালিটিটা একটু লো, কারণ হচ্ছে আমার এখানে লাইটিং এ একটু প্রবলেম আছে। আমি শুরু করেছি, তো ইনশাআল্লাহ আস্তে আস্তে নেক্সট টাইমে কোয়ালিটিটা ভালো করব। তো তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করো। কথার মধ্যে হয়তো জড়তা থাকতে পারে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সবার কাছে
সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করো, তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর যে কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক করো, আমি লিংকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমার ফেসবুক আইডি নাম্বার দিয়ে দিব। অবশ্যই তোমরা গ্রুপে জয়েন করতে পারো। আর চ্যানেলে তোমরা যে কোনো প্রবলেম তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ আমি সবসময় তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।